দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে। রাতে ফেরে খাওয়া দাওয়ার পর অবশ্য এই রুটিন বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়ের নির্বাচন সামনে, সেই নিয়ে ধূসরে নিরন্তর খাটাখাটি ছোটাছুটি। আর শুক্রবার একমাত্র সাইব ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর এই দিনও বাড়িতে থাকেন না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তো তাদের প্রশ্ন, ব্যবসা জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে। এবার এসব ছাড়ো। বাক্যগুলো সব থেকে বেশি বলে আমজাদ শিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক তিনি চায় না। কিন্তু ধূসর প্রতিবার আলগোছে প্রশ্নগুলো এড়িয়ে যায়, না সঠিক শ্রোহা দেয়, না যায় তর্কে। এসব বাড়ির বহু পুরানো কাসন্দি, যার নাড়াচাড়া প্রতিটা সদস্য এখন বিরক্ত হতাশ। আর তাই ধূসরী খেতে বসে কর্তারা বাড়ি ছাড়ল বা বন্ধের দিন সবাই খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না হবে ওনাদের প্রশ্নে। পিউ হুটোপুটি করে এসব নাস্তার টেবিলে বসলো। বড় যত্ন করে আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাফিদ আপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে। পিউ কিছুতেই দিল না। না মানে নাই। মিনা ধমকালো, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল স্থির তার সিদ্ধান্তে। ধূসরের পাশে থাকা অল্প সময় একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলা বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিব ধুম করে বসে পড়ল সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ খেপল ওর ওপর। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানে বসতে হলেও। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ে পুষ্পুর। বলল, তুই কি এতক্ষণ সাইব ভাইয়ার জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদিব ওর দিকে চেয়ে। মুখের ওপর না শুনে যদি কষ্ট পান, তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগে উপর নিচ দোলালো সে। বোঝালো হ্যাঁ। সাদিব মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ খুশির প্রকোপে পিউর থমথমে মুখটা দেখতে পেল না। বিনা বেগম পরোটা সেকে প্লেটে ভরে নিয়ে এলে। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিল। পাশেই চেয়ারে দুপা উঠিয়ে বসে রিক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র 6 হলেও পাকনা মতো এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়ালেন, বসলেন না। একই রকম কাজে ব্যস্ত তখন। বাড়ির বড় বউ হওয়া, কাঁধে দায়িত্ব চড়ার চাপ, এইসব নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসায়। কাজ ব্যতীত দুদণ্ড বসে থাকেন না তিনি। পুরো টেবিল একবার চোখ বুলিয়ে বললেন, এ কি ধূসর এখনও আসেনি? রান্নাঘর থেকে রুবায়দা উত্তর দিল, রাত করে ফিরেছে আপা, ঘুমাইতেছে মনে হয়। মিনা পুষ্পকে বলে, এই যা তো, ওকে তোলে গিয়ে। কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চকিতে চাইল। ফটাফট বলো, আপু থাক, আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগেই ছুট লাগালো সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে পড়ে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকল। উত্তেজিত হস্তখানা ধাক্কায় চাপানো দৌড় ভারী খেলো দেওয়ালে এসে। পিউ ভয় পেয়ে বিছানার দিকে তাকায় না, ধূসর এখনও নিদ্রায়। মুখ ফুলে অস্বস্তির শ্বাস ফেলল সে। যাক, আওয়াজে ঘুমটা ভাঙেনি। ধূসর উপুর হয়ে ঘুমাচ্ছে। নিঃশ্বাসের শব্দ জোরালো, কোমর অবধি টানা কম্বল। তার শ্যামলা পিঠ উন্মুক্ত। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়। বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর
গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস, কি দারুণ দেখতে উনি। আচ্ছা, কেন সাদিপ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখ দিয়ে কখনো শুভ্র ভাইকে দেখেনি? এই যে মানুষটাকে ঘুমিয়ে আছে, এতে যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সব থেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্দপনে হাত এগালো এলোমেলো করে দিল ধুরুসে মাথার চুল। মিহিকণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনেছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠল, চোখ মেলল না, উপুর হয়ে সোজা হয়ে শুলো আবার। তচ্ছন্ন ভগ্নস্বর জানালো, পরে। পিউ মুচকি হাসল, অভিনিবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলল, আচ্ছা ধূসরবাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেবো আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে রাখবো। ওগো শুনছো? তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে যুবথুবু ধুরসের জবাব এলো না। এত গভীর ঘুম দেখে পিউ মাথা দুষ্টুমি ভর করল, ঠোঁট আর একটু এগিয়ে বসল, তর্জনী তুলে কপালে ছোঁয়ালো ধূসরে। নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামালো মধ্যে আচমকায়, আঙ্গুলটা খপ করে চেপে ধরল ধূসর। পিউ চমকে আটকে চাইল ওর দিকে। ধূসর চোখ মেলেছে, দুর্বোধ্য চাওনি এদিকে। পিউ ঢোক গিল, বিড়বিড় করল, পিউরে এবার তুই গেলি। তুই? সামান্য দুই শব্দে বাক্যখানা এমনভাবে বলল ধূসর, পিউরের রুহু আত্মা গুটিয়ে এলো একদিকে। গত বছরগুলো এমন কর্কশ ভাষার সম্মুখীন হলো প্রতিটা বার ভয়ে আড়ষ্ট হয়ে সে। ওই তামাটের চেহারা পোক্তকরণ দেখলেই নিভিয়ে যায় সংখ্যা। ধূসরের খসখসে মুঠো থাকা তার চিকন আঙ্গুলটা থরথর করল কেমন। মস্তিষ্ক কোনায় কোনায় বিপদ সংকেতের লাল আলো নেচে ঘুরে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসতে গেল, ঈশার শিথিল হয়ে বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিউ। ধূসরের আরেকটা বজ্র ধমক থেকে বাঁচতে এতস্ত উঠে ভো দৌড় লাগল সে। ধূসর ভর কালো খানিক, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিউরের পা থামে না, অন্তহীন ছুটে পালিয়ে যায়। ধূসরের হাতে পেলে খবর করে ছাড়বে এসব বুঝে দাঁড়িয়ে থাকার মতো বেকুবও নয়। ঠিক যেমন হুটপুটি করে উঠছিল যাওয়ার সময়, তেমন ছুটি নামতেই দেখিয়ে মিনা আর্তনাদ করে বলল, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোন দিন পড়ে হাত পা ভাঙবে। পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল, হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাইব ভুরু কুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা বড় ভাইয়ার ঝাড়ি খাওয়া। সবাই হু হা করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজার কোনো কথা। সুমনা বলেন, তা আজ কি উল্টোপাল্টো করছিস আবার? টের তো পেলাম দরজা আশ্রে খুলছিস। এই নিয়ে নাকি? পিউরের অনর সংকীর্ণ ঠোঁট উল্টে ফেলল কষ্টে। ওরা ওর খারাপ সময় কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসরবাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবে। তখন সবাই এই দাঁত কপাটি কোনো গাছের মাথা থেকে দেখবে সে। রুবাইয়াদার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো, এগিয়ে এলেন কাছে, মাথা হাত বুলিয়ে বলেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওরকমই, তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিউ চাপা স্বরে টানল, মেজমা, কে কি করে বোঝাবে? কে সে এমন করে? লোকটা পানসে বলে সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেজেতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমরা ছেলের সঙ্গে ত্যাগ করলে? তুমি তো বলবে তোমার ছেলেকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে,
আর এই ঝুঁকি পিউ নেবে না মেজমা। সাদীপ মোলায়েম কণ্ঠে বলল, আয় খেয়ে নে, মুখ কালো করে থাকলে কি লাভ হবে। পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসলো। সাদীপ খালি প্লেটের সযত্নে পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়া পাট চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরে। এক্কেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবাতে চিবাতে তাকালো। যেই খেই হালাল অমনি ফিটফাট ধূসর ভাইকে দেখে গলা আটকালো খাবার। হাঁ করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য ওদের ভালো মানায়, কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে, একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদীপের খাওয়া শেষ, হাত ধুতে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিউরের পাশে এসে বসলো সোজা। অমনি গাঢ় হলো পিউরের ধুকপুকানি। মানুষটা শরীর থেকে আসা বেলি ফুলের করা সুবাস সরাসরি ভেদ করল নাসাক্রন্দে। পিউ চোখ বুজে বড় করে শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা সব্যস্ত চোখে মেলল ও। একটু আগে কথা মনে পড়লেই মুগ্ধতার লেপ্টে থাকা বদনে বদলে গেল। সকাল থেকে ধূসরের পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কে কাছে পিউরের প্রেমানুভূতি ফিকে হয়ে আসছে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছে না। কি খাবে, কি নেবে, এই নিয়ে হই হুল্লা ওনাদের। তন্নমধ্যে সে বলে বসল, বড়মা, আমার মনে হয় পিউরের পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ওর টিউটরকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। ব্যাস, পিউরের খাওয়া বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বলল, কেন রে, কিছু হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পর পিঠে তালটা আজ ওর পিঠে পড়ল বলে। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতেই দেখি না। যখনই দেখছি হয় টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষার রেজাল্ট কী রকম আসবে আন্দাজ করতে পারছো? মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শুনে? সবাই তোয়াল্লা দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজে কারো কথা শুনি না। বাপের আদরে বাদুর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টালো। ধূসর আর চোখে একবার চাইল তার দিকে, পুনরায় মিনার দিকে চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ করে আবদার করলো, তুই ওকে পড়া না বাবা, তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হবে আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেলালেন জবা, হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আতকে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্ট। যাকে দেখলেই হ্যাং হয়ে যায় সে সামনে এত কাছে বসলে মাথাটা পড়াশোনা ঢুকবে। সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়ান। প্রিয় ভদ্র নর্ম মেয়ে, এসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠো পরোটার টুকরাটা শক্ত করে চেপে ধরল পিউ। দুদিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করল। মনে প্রাণ চাইছিল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড়মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিউর পরীক্ষা 2 মাস পরই, যেমন আছে চলুক। পিউ চকচকে চোখ চাইল। মিউরের চাওয়ার ঠোঁটে হাসি ফুটল মুহূর্তে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, ধূসর ভাই পড়াচ্ছে না। এরপর আর কেউ কিছু বলেনি, যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্প খাওয়া শেষ চলে গেল সে। পিউরের মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল উনি, সেই ভিত্তিতেই যে কথাগুলো বললেন বেশ বুঝেছে ও। এরপর আর কি
কি বলবে তা কোনো ঠিক আছে? ওর কীর্তিকলাপের তো আর ইতি নেই। পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদে আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তেই উদ্যত হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাতটা চেপে ধরে। বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালো পিউ। ভীতু দৃষ্টির রূপ নিল মার্বেল আকারে। ধূসর একবারও চাইল না ওর দিকে। সামনে চেয়ে বলল, মা, বড় মা, তোমরা দাঁড়িয়ে থেকো না, আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীন কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজেই নিজে খেতে বসে সব গায়ে ফেলেছে। সুমনার মুখ ধোয়াতে বেসিনে নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুজন এঁঠো থালা বাসন গুছিয়ে চলেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমিষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা তো দূরত্ব ঘটল। ও না পারল কিছু বলতে, না কিছু করতে। ভয় ডরে জুবুথুবু নিরূপণ হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝগড়ার পূর্বাভাস। পিউরের অশান্ত মুখ কু গাইছে। কী যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিউরের। গায়ের জোর যা ছিল অর্ধেক ঠেলে দিয়েছে হয়তো। পিউরের মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। অতিরিক্ত আক্রমণে ভগড়েছে ও। পরের দফায় ব্যথা আর্তনা করে বলল, ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটা মন গলেনি। উল্টোতে শক্ত কণ্ঠে বলল, আর বকবি? পিউ অসহায় চোখে চাইল। আগে পিছে না ভেবে জোরে জোরে মাথা নেড়ে বলল, আর বকবো না, কোনো দিনও না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গোটালো, দয়া দেখালো, তবে ছেড়ে দিতেই পিউ ব্যস্ত হাতে কান চাপে আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান মলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কান যদি কলেজে না যেতে পারি, পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার না। ধূসর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিলে সব সেরে যাবে। পিউ চুপসে গেল, চোখ নামালো কোলের উপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল। পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য বনে চাইল সে নেশা করবে কোন দুঃখে। ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাউনি, অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওর কুয়োর ন্যায় গহীন নেত্রযুগল বেশিক্ষণ চেয়ে থাকা যায় না, চাইলে যেন মৃত্যু দেখ নিজের। সে বলল, আমার মনে হয় তোর মাথাটা ঠিক নেই, বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। পিউ জিজ্ঞাসু চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে শুধাল, কি করেছি আমি? ধূসর একটু চুপ থেকে বলল, ভুলভাল জায়গায় পাগলামো করিস। সঙ্গে আরেক দিনের চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেলল সে। পিউরের কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করেছে? এক ধূসরকে ভালোবাসা আর তাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইল আবার। দুর্বোধ্য দুটো অক্ষি, লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে। পিউরের কপাল বারবার আড়ষ্ট দুই লোচন চেয়ে শুধালো, তুই কি বোকা পিউ? যে সময়টা তোর পৃথিবীতে রঙে রঙে রাঙানো উচিত, সেই সময়টা বর্ণহীন রঙের প্রতি কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিউরের মাথায় ঢুকল না। তার হরিণী চোখে বুঝতে চাওয়া আগ্রহ মিলল না, বরং সম্মোহনীয় ন্যায় ধূসরের চেহারা আটকে রইল। এক লহমা আঁখিযুগল আবদ্ধ হলো পুরো মুখশ্রী জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনো দিন, যেমনটা আমি হয়ে এসেছি? একতরফা প্রশ্ন জবাব কখনোই আসে না, দোনামোনা করে লতিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতটা যেন এলোমেলো হলো পিউ।
চটপটে জিহ্বাটা বিবশ হয়ে পড়ল। ফুরিয়ে গেল কথার বন। ধূসর খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে থাকে, পরপর প্রখর কণ্ঠে আওড়ালো, তোকে যেন আর আমার রুমের ধারের কাছে না দেখি। ঠিক কী থেকে কী হলো কে জানে। খাবার মাঝপথে ফেলে উঠে চলে সে। পিউরে বিমোহিত চোখ মুখে পাল্টে যায় চেহারা। পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ, অভিমান ছেয়ে যায় হৃদয়ে। আকুল ব্যথিত দু চোখ তৃষ্ণার্ত ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের চাওয়ার দিকে। তক্ষুনি সাইব তার ঘরের থেকে ডাক ছলো, এই পিউ, এদিকে আয় তো।